পৃষ্ঠা ৮-এর পরবর্তী অংশ। ১০ খাদ্যের উপাদান অনুযায়ী খাদ্যকে কয় শ্রেণীতে ভাগ করা যায়? জিজ্ঞাসা চিহ্ন। উদাহরণ সহ লেখো। উত্তর: খাদ্যের উপাদান অনুযায়ী খাদ্যকে ৫ শ্রেণীতে ভাগ করা যায়। ১. কার্বোহাইড্রেট জাতীয়, সেখানে আবার সাবহেডিং ১, শ্বেতসার জাতীয় ভাত, রুটি, চিড়ে, মুড়ি, কন্দ, স্ট্রোক, মূল, আলু, ওল, গাজর, মূলো, মিষ্টি আলু, বিট, ভুট্টা, জোয়ার। ২. শর্করা, চিনি, বাতাসা, গুড়, মিছরি, মধু, তালের রস। এবার হচ্ছে ২. প্রোটিন জাতীয়, তারপরে ১. প্রাণীজ, প্রোটিনের ভেতর ভাগ ১. প্রাণীজ, মাছ, মাংস, দুধ, ডিম, মেটে। ২. উদ্ভিজ্জ, বিভিন্ন ধরনের ডাল, রাজমা, সয়াবিন, শুঁটি জাতীয়, বিন, শিম, কড়াইশুঁটি, বরবটি, ছোলা। ৩. স্নেহ জাতীয়, তার ভেতর আবার ১. প্রাণীজ, মাছের তেল, যকৃতের তেল, ডিমের কুসুম, ডালডা, তেল, ঘি, মাখন, চর্বি, দুধের স্বর। ২. উদ্ভিজ্জ, উদ্ভিদজাত তেল, তিল, তিসি, বাদাম, নারকেল। আচ্ছা, এইখানটা এই পাতায় একটা ছবি রয়েছে, সেখানে ওই মুরগির মাংস, মুরগির একটা ঠ্যাং রয়েছে, তারপরে এখানে মাছ রয়েছে, ডিম রয়েছে, একটা আস্ত ডিম, একটা ফাটানো, কুসুমটা দেখা যাচ্ছে, ১ গ্লাস দুধ রয়েছে, আর এক পাত্র ওই কোনো ছোলা মটর জাতীয় জিনিস রয়েছে। পৃষ্ঠা ৯। আচ্ছা, এবার ৪. খনিজ লবণ সমৃদ্ধ খাদ্য। সবুজ শাকসবজি, বিভিন্ন ধরনের ফল, ডিম, মাংস, সাধারণ লবণ, সৈন্ধব লবণ। ৫. জল সমৃদ্ধ খাদ্য, বিভিন্ন খাদ্যের সঙ্গে গৃহীত জল, যেমন বিভিন্ন প্রকার স্যুপ, পায়েস, মাছের ঝোল, ডালের জল, পানীয় জল, বিভিন্ন প্রকার শরবত, ডাবের জল, খেজুরের রস, চা, কফি। আচ্ছা, এবার ১১. বৃহৎ পোষক ও অনুপোষক কাকে বলে? জিজ্ঞাসা চিহ্ন। উত্তর: বৃহৎ পোষক শর্করা, প্রোটিন ও স্নেহ জাতীয় খাদ্যকে মুখ্য বা বৃহৎ পোষক বলে, কারণ খাদ্যের ওজন বা পরিমাপ অনুযায়ী এগুলি বেশি করে গ্রহণ করা হয়। খাদ্যের 65-70% শর্করা, শতকরা 65-70 শর্করা, শতকরা 15-20 স্নেহ পদার্থ, বাকিটা প্রোটিন থাকে। অনুপোষক, যেসব খাদ্য খুব অল্প পরিমাণে দেহে প্রয়োজন হয় তাকে অনুপোষক বলে, যেমন খাদ্যপ্রাণ বা ভিটামিন এবং খনিজ লবণগুলি। এগুলি শক্তি না জোগালেও দেহ সংরক্ষণের কাজে লাগে। দৈনিক কয়েক মিলিগ্রাম থেকে খুব বেশি হলে এদের চাহিদা অনুপোষক অনুযায়ী কয়েক গ্রাম পর্যন্ত হয়। ১২. দেহের বৃদ্ধিতে খাদ্যের কী ভূমিকা লেখো। উত্তর: দেহের বৃদ্ধিতে খাদ্যের ভূমিকা অনস্বীকার্য, কারণ খাদ্য থেকেই মানুষ শক্তি সঞ্চয় করে সেই শক্তি স্থিতিশক্তি বিভিন্ন রাসায়নিক ক্রিয়ার মাধ্যমে শেষ পর্যন্ত বৃদ্ধিতে সহায়তা করে। মুখ দিয়ে যে খাদ্য গৃহীত হয় তা পৌষ্টিক নালীর বিভিন্ন অংশে গিয়ে উৎসেচকের সঙ্গে বিক্রিয়ার ফলে সরল খাদ্যে পরিণত হয়, অবশেষে অন্ত্রে ভিল্লি দ্বারা শোষিত হয় এবং শোষণের পর আত্তীকরণ হয়। এইভাবে পুষ্টি লাভ হয়, ফলে দেহের বাড়বৃদ্ধি ও ক্ষয়পূরণ হয়। যে অংশ হজম হয় না তা মলরূপে নিষ্কাশিত হয়। প্যারাগ্রাফ। দেহের বৃদ্ধির জন্য দৈনিক শতকরা 65 কার্বোহাইড্রেট জাতীয় খাদ্য প্রয়োজন, কারণ এর থেকেই পাওয়া যায় গ্লুকোজ, যা কোষে শক্তি যোগায়। এই শক্তি শরীরের অভ্যন্তরে নানা বিক্রিয়ার মাধ্যমে শারীরবৃত্তীয় কাজগুলি করে।
এছাড়া প্রোটিন শরীর গঠনে একটি বড় ভূমিকা গ্রহণ করে। বাড়ন্ত বাচ্চাদের বয়স অনুযায়ী 3 থেকে 3.5 গ্রাম প্রোটিন দিতে হবে, না হলে তার পেশি যেমন একদিকে বলিষ্ঠ হবে না, তেমনি মস্তিষ্ক উন্নত হবে না। ফলে শিশুটি শারীরিক ও মানসিক দিক দিয়ে পিছিয়ে পড়বে। ছোটবেলায় যদি ওই ঘাটতি পূরণ না হয়, তাহলে চিরকালের মতোই সে সব দিক দিয়ে পিছিয়ে থাকবে। শিশু যদি পর্যাপ্ত শক্তি না পায় অর্থাৎ যত ক্যালোরি শক্তি তার দৈনিক দরকার, এবং যদি সুষম খাদ্য না খায় অর্থাৎ সব রকম পরিপোষক যদি উপযুক্ত পরিমাণে না থাকে, তবে তার ঠিকমতো বাড়বৃদ্ধি হয় না। প্রত্যেক পরিপোষকের বৃদ্ধিতে আলাদা আলাদা ভূমিকা আছে। কাজেই সুষম খাদ্য না খেলে মানসিক ও শারীরিক বাড়বৃদ্ধি সঠিকভাবে অসম্ভব। প্রোটিনের মধ্যে আবার অত্যাবশ্যকীয় অ্যামাইনো অ্যাসিড দরকার, যা প্রথম শ্রেণীর প্রোটিনে এবং কিছু খাদ্যে বর্তমান। আজিনাইন ও হিস্টিডাইন এই 2 অ্যামাইনো অ্যাসিড শিশুদের পক্ষে জরুরি। ডিম ও দুধ শিশুদের অবশ্যই দিতে হবে। দেহের বৃদ্ধিতে ফ্যাটের ভূমিকাও অনস্বীকার্য। শিশুদের খাদ্যে স্নেহ পদার্থের ঘাটতি হলে অপরিহার্য ফ্যাটি অ্যাসিড ও ফ্যাটে দ্রবণীয় ভিটামিনগুলি দেহে শোষিত হয় না, ফলে শারীরিক ও মানসিক বৃদ্ধি ব্যাহত হয়। চামড়ায় ও রক্তনালীর নানা অসুবিধা দেখা যায়। ঘি, মাখন, মাছের তেল, নারকেল, বাদাম ইত্যাদিতে স্নেহ পদার্থ থাকে। খনিজ পদার্থের মধ্যে ক্যালসিয়াম ও লৌহ পদার্থের ভূমিকা দেহের বৃদ্ধিতে খুব বেশি গুরুত্বপূর্ণ। হাড়ের বৃদ্ধি ও দাঁতের বৃদ্ধির পৃষ্ঠা 10 স্থায়িত্ব নির্ভর করে ক্যালসিয়ামের উপর। রক্ত সঞ্চয়নেও ক্যালসিয়াম বড় ভূমিকা গ্রহণ করে। তাই ক্যালসিয়ামযুক্ত খাবার, ডিম, দুধ, খেজুর ইত্যাদি শিশুর দৈনিক খাদ্যে অবশ্য প্রয়োজন। পেশির সংকোচন ও হৃৎপিণ্ডের স্বাভাবিক কার্যের জন্য ক্যালসিয়াম প্রয়োজন। বাড়ন্ত বালক বালিকার ক্ষেত্রে লোহার প্রয়োজনীয়তা প্রাপ্তবয়স্ক ব্যক্তি অপেক্ষা অনেক বেশি। এদের ওজন বৃদ্ধির সঙ্গে সঙ্গে রক্তের পরিমাণ বাড়ার ফলে লোহার প্রয়োজন বৃদ্ধি পায়। বিশেষ করে বালিকাদের দৈনিক 20 থেকে 25 মিলিগ্রাম লোহার প্রয়োজন। ভালোভাবে কাজ করার জন্য তামারও প্রয়োজন হয়, তাই 5 থেকে 6 মিলিগ্রাম তামারও দৈনিক প্রয়োজন। লোহা হিমোগ্লোবিন তৈরি করতে কাজে লাগে। এক অণু হিমোগ্লোবিনে 4টি লোহার অণু থাকে। এটি কয়েকটি উৎসেচক গঠনে সাহায্য করে। লোহা দেহের তাপমাত্রা নিয়ন্ত্রণে ভূমিকা নেয় এবং পরোক্ষভাবে হরমোন ও নিউরোট্রান্সমিটারের কার্যকারিতার নিয়ন্ত্রণে সহায়তা করে। সেই জন্য লৌহযুক্ত খাদ্য দেহের বৃদ্ধিতে একান্ত জরুরি। থোর, মোচা, কাঁচা ও পাকা কলা, ছোলার ও কচুর শাক, পেয়ারা, আপেল, আলু, আটা, মাছ, মাংস, ডিমে অনেক লোহা থাকে। সেজন্য দৈনিক খাদ্য তালিকায় এগুলি রাখতে হবে। এছাড়াও বিভিন্ন ধরনের খনিজ পদার্থ, ম্যাগনেসিয়াম, পটাশিয়াম, আয়োডিন, ফ্লুরাইড ইত্যাদি শাকসবজি, বিভিন্ন ধরনের ফল, দানা শস্যে বর্তমান। দেহের বাড়বৃদ্ধিতে এগুলির প্রত্যেকটিরই নানা ধরনের কাজ আছে। বিভিন্ন ধরনের ভিটামিন যা আমাদের দৈনিক খাদ্যে থাকে, তা দেহ বৃদ্ধিতে একান্ত জরুরি। চোখ, চুল, ত্বক ভালো রাখতে ভিটামিন এ, দেহের নানা ধরনের রাসায়নিক ক্রিয়ার জন্য ভিটামিন বি কমপ্লেক্স, প্রতিরোধ ক্ষমতা ও রক্তনালীর স্বাভাবিক গঠনের জন্য ভিটামিন সি, যৌন অঙ্গের বৃদ্ধি ও কার্যের স্বাভাবিকতা বজায় রাখার জন্য ভিটামিন ই,
হাড়, দাঁত গঠন বৃদ্ধি ও স্থায়িত্ব রক্ষার জন্য ভিটামিন ডি প্রয়োজন। এক্ষেত্রে জলের ভূমিকা তো প্রশ্নাতীত। সমস্ত ক্রিয়া বিক্রিয়ায় জল প্রয়োজন। দেহের 65% জল শরীর গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করে। ওপরের আলোচনা থেকে বোঝা গেল যে দেহ বৃদ্ধিতে খাদ্যের ভূমিকা কতখানি। 13. শরীর সুস্থ রাখার লক্ষণ ও চিহ্নগুলি কি কি? উত্তর: শরীর সুস্থ এবং ভালো থাকার অনেকগুলি লক্ষণ বা চিহ্ন আছে। সেগুলি হলো: 1. চামড়ার স্বাভাবিক ঔজ্জ্বল্য। 2. চুলের রং ও গঠনের স্বাভাবিকতা। 3. দাঁতের ও মাড়ির কোনো সমস্যা না থাকা। 4. চোখের দৃষ্টি ও জ্যোতি স্বাভাবিক হবে। 5. ক্ষুধা স্বাভাবিক। 6. ঘুম স্বাভাবিক। 7. মলমূত্র হজমের ব্যাপারে কোনো অসুবিধা থাকবে না। 8. রক্তচাপ ও পালস স্বাভাবিক। 9. শ্বাস-প্রশ্বাস স্বাভাবিক, কোনো কষ্ট না থাকা। পৃষ্ঠা 11। আচ্ছা, এখানে একটা গ্রাফ মতো করা আছে। স্বাভাবিক বৃদ্ধি, সামান্য পুষ্টি, কতগুলো বাচ্চার ছবি আছে। এটা একটু কাউকে দিয়ে পড়িয়ে নিতে হবে। আচ্ছা, 10. শরীরে ব্যথা বা যন্ত্রণা নেই। 11. শরীরে কোথাও ফোলা নেই। 12. মেয়েদের ক্ষেত্রে মাসিক স্বাভাবিক। 13. মানসিক হতাশা নেই। 14. স্মৃতিশক্তি ঠিকই আছে। 15. সমাজের পরিবারের সঙ্গে আচরণ স্বাভাবিক। 16. কাজকর্মের ইচ্ছে আছে ও স্বাভাবিক কর্মক্ষমতা আছে। 17. পেশি সঞ্চালন ও চলাফেরার ক্ষমতা স্বাভাবিক। 18. ওজন স্বাভাবিক। 19. অঙ্গ প্রত্যঙ্গ স্বাভাবিক ও তাদের কার্যক্ষমতা স্বাভাবিক থাকবে। 14. সুস্বাস্থ্য রক্ষায় কি কি নিয়মবিধি মানতে হবে? জিজ্ঞাসা চিহ্ন। উত্তর: সুস্বাস্থ্য রক্ষায় সবাইকে অবশ্য কিছু নিয়মবিধি মেনে চলতে হবে। সেগুলি হলো: 1. খাবার ঘর, খাবার টেবিল, বাসনপত্র যেন অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। 2. যদি একদম খিদে না থাকে বা পেট ভর্তি আছে এমন বোধ হয়, তবে জোর করে খাবার দরকার নেই। 3. নির্দিষ্ট সময় লাঞ্চ এবং ডিনার করতে হবে। 4. খাবার সময় ধীরে ধীরে চিবিয়ে খেতে হবে। 5. কথা বলা, হাসা, হইচই বা গান করা খাবার সময় নিষেধ। পৃষ্ঠা 12। 6. যাদের সঙ্গে বা যেখানে খেতে বসবে সেখানকার পরিবেশ যেন আনন্দময় হয়। 7. খেতে খেতে বই পড়া বা টিভি দেখা ঠিক নয়, তাতে অন্যমনস্ক হয়ে খাদ্য গলায় প্রবেশ করতে পারে। 8. খাবার সঙ্গে জল না খেয়ে তার আগে বা পরে জল খাওয়া ভালো। 9. খাবার আগে ও পরে হাত সাবান দিয়ে ভালো করে ধুয়ে নেওয়া উচিত। 10. প্রত্যেকবার খাওয়ার পর দাঁত ব্রাশ করা উচিত। সম্ভব না হলে কুলকুচি করে খুব ভালো করে ধুয়ে নিতে হবে, যাতে দাঁতের ফাঁকে খাদ্যকণা জমে না থাকে। 11. রান্নার পর যত শীঘ্র সম্ভব খেয়ে নিতে হবে। বারে বারে খাবার ফুটিয়ে খাওয়া ভালো নয়। 12. সব খাবার ও জল ঢাকা দিয়ে রাখতে হবে। 15. সুস্বাস্থ্য রক্ষায় মানসিক ও পরিবেশগত প্রভাব সম্বন্ধে লেখো। উত্তর: সুস্বাস্থ্য কেবলমাত্র দৈহিক সুস্থতার সংকীর্ণ গণ্ডিতেই সীমাবদ্ধ নয়। WHO যেটা হু প্রদত্ত স্বাস্থ্যের সুস্থতার ওপরও জোর দেওয়া হয়েছে। তাই সুস্বাস্থ্য লাভের জন্য কোনো ব্যক্তির মানসিক ও সামাজিক পরিবেশও সুস্থ থাকা দরকার। প্যারাগ্রাফ: একটি লোকের মানসিক দৃষ্টিভঙ্গি সঠিক ও সুস্থ হওয়া দরকার। যথাসম্ভব বিনয়ী, প্রফুল্লচিত্ত হতে হবে। আবেগকে নিয়ন্ত্রণ করা, হিংসা, দ্বেষ, প্রতিশোধ প্রবণতা এগুলিকে দূরে রাখতে হবে। পজিটিভ থিঙ্কিং, বিকাশশীল
সৃষ্টিশীল চিন্তা, নেতিবাচক ভাবনা মানুষের শরীরের ওপর প্রভাব ফেলে। এগুলি না হলে মুখের স্নিগ্ধতা, কোমলতা হারিয়ে যায়। চোখের উজ্জ্বল জ্যোতি নষ্ট হয়ে ক্রূর ভাব আসে, খিদে কমে, ঘুম কমে, ঘুমের মধ্যে শ্বাসের কষ্ট হয়, মানসিক চাঞ্চল্য দেখা যায়, মনোসংযোগ ব্যাহত হয়, রক্তে শর্করা বাড়ে, রক্তচাপ বাড়ে, নেশা করার প্রবণতা দেখা যায়। ফলে শরীরে নিত্য নতুন উপসর্গ দেখা যায় এবং রোগগ্রস্ত হয়ে পড়ার সম্ভাবনা প্রবল হয়। সেই জন্য সৎ চিন্তা, ভালো কাজ, লোককে সাহায্য করা উচিত। তার ফলে শারীরবৃত্তীয় সব রকম ক্রিয়াকলাপ সঠিকভাবে চালু থাকবে এবং সেই ব্যক্তি সুস্বাস্থ্যের অধিকারী হবে। প্যারাগ্রাফ। সুস্বাস্থ্যের জন্য পরিবারের পরিবেশে শান্তি ও পারিপার্শ্বিক অবস্থা সুন্দর থাকা দরকার। সংসারে সব সদস্য ও প্রতিবেশীদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখলে তবেই সেই ব্যক্তি সামাজিকভাবে সুস্থ থাকবে। পরিবেশ পরিচ্ছন্ন রাখা একান্ত প্রয়োজন। বিশুদ্ধ বাতাস, পর্যাপ্ত সূর্যালোক, বিশুদ্ধ পানীয় জল সুস্বাস্থ্যের জন্য একান্ত প্রয়োজন। এর সঙ্গে শব্দ দূষণও কাম্য নয়। শান্ত পরিবেশে শিশুরাও যেমন ভালোভাবে বেড়ে উঠতে পারে, বড়রাও তেমনি শান্তিতে জীবনযাপন করতে পারে। প্যারাগ্রাফ। জল ও বায়ু দূষণের ফলে নানা ধরনের সংক্রামক রোগ যেমন টিবি, কলেরা, টাইফয়েড, হেপাটাইটিস, চিকেন পক্স, ইনফ্লুয়েঞ্জা, হাতে পায়ে ব্যথা, স্যাঁতস্যাঁতে আবহাওয়ার ফলে, প্রাকৃতে পর্যাপ্ত সূর্যালোকের অভাবে সর্দি, কাশি, হাঁপানি ইত্যাদি হবার সম্ভাবনা থাকে। আবর্জনা, বর্জ্য পদার্থ জমে থাকলে তার থেকে মাছি দূষণ ছড়াতে পারে। কাজেই সুস্বাস্থ্যের অধিকারী হবার জন্য পরিবেশ পরিচ্ছন্ন হওয়া একান্ত প্রয়োজন। 16. সুষম খাদ্য কাকে বলে? উত্তর: যে খাদ্যে 6টি উপাদান পরিপোষক ব্র্যাকেটে কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট, ভিটামিন, খনিজ লবণ, জল উপযুক্ত পরিমাণে মজুদ থাকে ও তার থেকে সঠিক শক্তি দৈনিক লাভ করা যায় তাকেই সুষম ব্র্যাকেটে ব্যালেন্সড ডায়েট বলে। পৃষ্ঠা পৃষ্ঠা 13। 17. প্রমাণ খাদ্য কাকে বলে? উত্তর: আমরা প্রতিদিন যে খাদ্য খাই তা জারিত হয়ে তাপশক্তি উৎপন্ন করে এবং তার দ্বারা আমরা বিভিন্ন শরীরবৃত্তীয় ক্রিয়া সম্পন্ন করি। যে খাদ্যে নির্দিষ্ট বয়সের ব্যক্তির প্রয়োজনীয় শক্তি পূরণ হয় সেই আহার্যকে সেই ব্যক্তির প্রমাণ খাদ্য ব্র্যাকেটে স্ট্যান্ডার্ড ডায়েট রূপে গণ্য করা হয়। একটি শিশু, একজন তরুণ ও একজন বৃদ্ধের প্রমাণ খাদ্য অবশ্যই ভিন্ন হবে। এখানে একটা ছবি আছে, বিভিন্ন ধরনের সুষম পুষ্টির যোগানদায়ী খাদ্য। এখানে ফল, ডিম, এইসব রকম সবজি সব মিশিয়ে একটা ছবি আছে। প্রমাণ খাদ্য নির্ধারিত হয় ব্যক্তির বয়স, শারীরিক গঠন, ওজন ও তার কাজের প্রকৃতির ওপর ভিত্তি করে। একজন শিশুর প্রমাণ খাদ্য অবশ্যই একজন বালকের থেকে বেশি হবে। তেমনি সাধারণ বা মাঝারি পরিশ্রমী মানুষের তুলনায় কঠোর পরিশ্রমী মানুষের সুষম খাদ্যের শক্তিমূল্য অবশ্যই বেশি হবে। তাই প্রমাণ খাদ্য ব্র্যাকেটে অর্থাৎ খাদ্যের শক্তিমূল্য বা কিল পরিমাণে প্রথমের থেকে দ্বিতীয়ের বেশি হবে। এগুলির মধ্যে অবশ্যই রোগ প্রতিরোধকারী খাদ্য যেমন ভিটামিন, খনিজ লবণ ও জল নির্দিষ্ট পরিমাণে থাকতে হবে। 18. সুষম খাদ্যের বৈশিষ্ট্যগুলি কি কি? উত্তর: যে আহার্য দ্রব্যের সাহায্যে দেহের স্বাভাবিক বৃদ্ধি ও ক্ষয় পূরণ হয়
স্বাভাবিক কর্মক্ষমতা বজায় থাকে, রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি হয় এবং যে আহার্যের মধ্যে উপস্থিত খাদ্যের 6টি উপাদান বয়স ও ব্যক্তির কাজ অনুসারে সঠিকভাবে বর্তমান থেকে সঠিক শক্তি প্রদান করে তাকেই সুষম খাদ্য বলে। এর বৈশিষ্ট্যগুলি হল: 1. এই খাদ্যদ্রব্যে কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট, ভিটামিন, খনিজ পদার্থ এই 6টি উপাদানের নির্দিষ্ট আনুপাতিক হারে উপস্থিত। পৃষ্ঠা 14। তারপর এটি ব্যক্তি বিশেষে তার প্রয়োজনীয় তাপশক্তি সরবরাহে সক্ষম। নেক্সট, দেহের প্রয়োজনীয় তাপশক্তি সরবরাহে সক্ষম। নেক্সট, দেহের ক্ষয় পূরণ করে। নেক্সট, কলা কোষের বৃদ্ধি ঘটায়, প্রধানত বাড়ন্ত বাচ্চাদের ক্ষেত্রে। নেক্সট, এটি শারীরিক ক্রিয়াকলাপ বজায় রাখে এবং গঠনগত ক্রিয়ায় গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করে। 19. সব পরিপোষকই খাদ্য, কিন্তু সব খাদ্যই পরিপোষক নয়। ব্যাখ্যা করো। উত্তর: যে সমস্ত আহার্য মুখ দ্বারা গ্রহণের ফলে জীবদেহে শক্তি সংগৃহীত হয়, দেহে বৃদ্ধি ও ক্ষয়পূরণ ঘটে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে ওঠে, তাকেই খাদ্য বলে। প্যারাগ্রাফ। অপরদিকে খাদ্যের পরিপাচিত যে অংশ দেহের পুষ্টির কাজে লাগে তাকেই পরিপোষক বলে। প্যারাগ্রাফ। খাদ্যের মধ্যে 2 ধরনের উপাদান বর্তমান: পরিপাকযোগ্য ও পরিপাক অযোগ্য। কার্বোহাইড্রেটের মধ্যে এই 2 ধরনের উপাদান বর্তমান থাকে। পরিপাকযোগ্য কার্বোহাইড্রেট উৎসেচক দ্বারা খাদ্য নালীর অভ্যন্তরে গ্লুকোজে রূপান্তরিত হয়ে রক্তে মেশে। কিছু কিছু কার্বোহাইড্রেট তন্তু ফাইবার হিসেবে আমরা গ্রহণ করি, যা হজমের মতো উৎসেচক মনুষ্যদেহে নেই। তাই এগুলি হজম হয় না, মলে পরিণত হয়। উদাহরণ হিসেবে সেলুলোজ, পেকটিন ইত্যাদি উপাদানগুলি অপাচ্য, তাই এটি খাদ্য হিসেবে গণ্য হলেও পরিপোষক নয়, কারণ এটি গ্লুকোজের মতো শরীরকে পুষ্টির যোগান দেয় না। তাই বলা হয় সব পরিপোষকই খাদ্য, কিন্তু সব খাদ্যই পরিপোষক নয়। 20. পুষ্টিমান বলতে কী বোঝো? পুষ্টিমান নির্ণয়ের পদ্ধতিগুলি লেখো। উত্তর: পুষ্টিমান ব্যক্তি বিশেষে নির্ধারণ করা হয়। বিভিন্ন বয়সের জন্য এক এক রকম পুষ্টিমান নির্ধারিত হয়েছে। ভারতের মতো দরিদ্র দেশে, যেখানে অধিকাংশ লোকই অপুষ্টিতে ভোগে, সেখানে পুষ্টিমান নির্ধারণ করা একান্ত জরুরি, না হলে সঠিক পুষ্টি পাওয়ার পথে বাধার সৃষ্টি হবে। প্যারাগ্রাফ। একান্ত জরুরি না হলে সঠিক পুষ্টি পাওয়ার পথে বাধার সৃষ্টি হবে। প্যারাগ্রাফ। খাদ্য গ্রহণের ফলে কোনো ব্যক্তির শরীরে পুষ্টির যে মাত্রা প্রকাশিত হয় তাকেই ওই ব্যক্তির পুষ্টিমান বলে গণ্য করা হবে। প্যারাগ্রাফ। পুষ্টি নির্ধারণের অ্যাসেসমেন্ট অফ নিউট্রিশনাল স্ট্যাটাস জন্য অনেকগুলি পদ্ধতি আছে, যার দ্বারা বোঝা যায় সে কোন ধরনের ত্রুটিপূর্ণ পুষ্টিতে ভুগছে না সঠিক পুষ্টি পাচ্ছে। এগুলি হল: 1. অ্যানথ্রোপোমেট্রিক মূল্যায়ন, ইংরেজিতে অ্যানথ্রোপোমেট্রিক মেজারমেন্ট। দেহের উচ্চতা ও ওজনের তুলনামূলক বিচার, বডি ওয়েট মেজারমেন্ট, যা 18 বছর বয়স অবধি প্রযোজ্য, যদি এই পুষ্টি ছাড়াও বংশগতির ওপর নির্ভর করে। প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে উচ্চতা ছাড়াও হাড়ের কাঠামো অনুযায়ী বাড়া কমা হয়।
এটি ওজন মেশিনের সাহায্যে মাপা হয়। এটি হাইট ইজ টু ওয়েট এর উপযুক্ত না এটি ওজন মেশিনের সাহায্যে মাপা হয়। এটি হাইট ইজ টু ওয়েট এর উপযুক্ত তালিকা ব্র্যাকেটে স্ট্যান্ডার্ড চার্ট দেখে মিলিয়ে নেওয়া হয় কম বা বেশি আছে কিনা দেখার জন্য। এটি সবচেয়ে প্রচলিত পদ্ধতি, সুবিধাজনক ও নির্ভরযোগ্য। সুশিক্ষিত লোকও নিজে দেখে বুঝতে পারবেন। এটি একটি সরল পদ্ধতি, কম সময়ে অনেক লোকের ওজন নির্ধারণ করা যায়। বাচ্চাদের জ্ঞান যদি স্ট্যান্ডার্ড ওয়েটের থেকে 20% কম থাকে, তাহলে সে গ্রেড 1 অর্থাৎ প্রথম পর্যায়ের অপুষ্টিতে ভুগছে। পৃষ্ঠা 15। 20% প্লাস মাইনাস 70% হলে গ্রেড 2, 60% প্লাস মাইনাস 50% গ্রেড 3, 50%-এর নিচে হলে গ্রেড 4 চরম অপুষ্টিতে ভুগছে। একটি সুস্থ বাচ্চার জন্মের সময় ওজন হওয়া উচিত 2.5 থেকে 3 কেজি। 1 বছরে স্বাভাবিক পুষ্টি পেলে তা 3 গুণ বাড়ে। বি, উচ্চতার পরিমাপ। বয়সের সঙ্গে উচ্চতার পরিমাপ স্ট্যান্ডার্ড চার্ট দেখে বিচার করা হয়। ছেলের উচ্চতা ব্র্যাকেটে একই বয়সে মেয়েদের থেকে কিছু বেশি হয়। বয়স অনুযায়ী দেহের উচ্চতা যদি সঠিকভাবে বৃদ্ধি না পায়, তবে বুঝতে হবে ওই শিশুটি ব্র্যাকেটে বংশ ও পরিবেশগত কারণ ছাড়া অপুষ্টিতে ভুগছে। আচ্ছা, এবার 2, বডি মাস ইন্ডেক্স বা কোয়ালেট ইন্ডেক্স ব্র্যাকেটে BIM। এটি আরেকটি পদ্ধতি যা দিয়ে পুষ্টিমান সহজেই নির্ধারিত হয়। ওজন ও উচ্চতা জেনে নিয়ে এটি নির্ধারণ করতে হয়। কোনো ব্যক্তির ওজনকে ব্র্যাকেটে কেজিতে, তার উচ্চতার ব্র্যাকেটে মিটারে, বর্গ সংখ্যা ব্র্যাকেটে স্কোয়ার দিয়ে ভাগ করে BMI নির্ধারণ করা হয়। কোনো একটি লোকের উচ্চতা 1.56 মিটার ও ওজন 60 কেজি হলে তার বডি মাস ইন্ডেক্স হবে BMI = 60 ডিভাইডেড বাই 1 মাইনাস 56 পুরোটা হোল স্কোয়ার = 60 ডিভাইডেড বাই 2.43 = 25। ICMR নির্ধারিত BMI তালিকা নিচে দেওয়া হলো। এখানে একটি টেবিল দেয়া আছে। টেবিলটাতে 3টে ভাগ আছে, ভার্টিক্যাল ভাগ 3টে আছে। সেখানে বাঁ দিকে রয়েছে BMI, মাঝখানে হচ্ছে লেভেল অফ নিউট্রিশন ব্র্যাকেটে পুষ্টিমান, রাশটা হচ্ছে কি করতে হবে। আচ্ছা, 17 to 18.5 BMI, লেভেল অফ নিউট্রিশন পুষ্টিমান প্রথম স্তরের অপুষ্টি। সেখানে কি করতে হবে? বেশি শক্তি মূল্যের খাবার খেতে হবে। এছাড়া যে পরিপোষকটির অভাব হচ্ছে তা পূরণ করতে হবে। আচ্ছা, এখানে 3টে ছিল। একটা হচ্ছে 17.18.5, আর একটা 16 to 17, দ্বিতীয় স্তরের অপুষ্টি, পুষ্টি। এর নিচে তৃতীয় স্তরের অপুষ্টি। এই 3টে দেওয়া আছে। এবার এই কি করতে হবে তা আবার পড়ে দিচ্ছি। বেশি শক্তিমূল্যের খাবার খেতে হবে। এছাড়া যে পরিপোষকটির অভাব হচ্ছে তা পূরণ করতে হবে। আচ্ছা, দ্বিতীয় 18.6 to 25, স্বাভাবিক সঠিক পুষ্টি, নিউট্রিশন, লেভেল অফ নিউট্রিশন। কি করতে হবে? সঠিক ওজন বজায় রাখতে হবে। তারপর 25-এর ওপর লেভেল অফ নিউট্রিশন, স্থূলকায়, অতি পুষ্টি। কি করতে হবে? ওজন কিছু পরিমাণ কমাতে হবে।
কার্বোহাইড্রেট ও সামান্য ফ্যাট জাতীয় খাদ্য কমানো দরকার। তারপর হচ্ছে 25 to 29.9 প্রথম স্তরের মেধাধিক্য, দ্যাট ইজ অতিপুষ্টি। প্রতিদিন ন্যূনতম 1000 কিল পরিমাণ শক্তিমূল্যের খাদ্য কম খেতে হবে। আচ্ছা, 30 থেকে 40 দ্বিতীয় স্তরের মেধাধিক্য, 40-এর ওপর তৃতীয় স্তরের মেধাধিক্য। আচ্ছা, এই তিনটের ক্ষেত্রেই লেখা রয়েছে প্রতিদিন ন্যূনতম 1000 কিল পরিমাণ শক্তিমূল্যের খাদ্য কম খেতে হবে। ভিটামিন, খনিজ লবণ ও জল পর্যাপ্ত পরিমাণে খেতে হবে। আচ্ছা, এই ফাইলটি এখানে শেষ হলো।